সন্ধি বাংলা ব্যাকরণের অন্যতম কঠিনতম অধ্যায়। আমরা সন্ধি পড়ি কিভাবে? আচ্ছা, পড়াটা বাদ দেন, আগে আমরা কয়েকটা সন্ধি বিচ্ছেদ দেখি। আচ্ছা বলেন তো, নীলাচল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নীল যোগ আচল নাকি নীল যোগ অচল? আচ্ছা, হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? হিম যোগ আচল নাকি হিম যোগ অচল? আচ্ছা, পাঠাগার শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে? পাঠ যোগ আগার নাকি পাঠা যোগ আগার? এই শব্দগুলো আমরা সন্ধি বিচ্ছেদে পড়ে এসেছি। আমরা সবসময় একটা কথা পড়েছিলাম, সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। তো ধ্বনির সাথে যদি ধ্বনির মিলনই হয়, তাহলে পাঠ যোগ আগার কেন হয়? পাঠা যোগ আগার দিলেও তো সন্ধি হয়। নীল যোগ আচল হবে কেন? শাড়ির আঁচলের সাথে নীলাচলের কি কোনো সম্পর্ক? আদৌ কি সন্ধিটা কেবল ধ্বনির মিলন নাকি অন্য কিছু আছে? হ্যাঁ, সন্ধি কেবল ধ্বনির মিলন নয়, সন্ধি ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে, এটা সত্য। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অর্থটা দেখতে হবে। আপনি যদি কারাগার শব্দের সন্ধি বিচ্ছেদ যদি করেন কার যোগ আগার, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ কার মানে হচ্ছে ফার্সি শব্দ কাজ, যেমন আমরা বলি তুমি বেকার আছো কিনা, আর আগার মানে হচ্ছে ঘর। তার মানে কারাগার মানে কারখানা না, যেখানে আপনাকে কাজ দেওয়া হয়। বরং কারাগার শব্দের সন্ধি বিচ্ছেদটা হচ্ছে কারা যোগ আগার। কারা মানে হচ্ছে অপরাধী, আর আগার শব্দের অর্থ হচ্ছে ঘর। তার মানে আপনি যদি শুধু ধ্বনিগত দিকটা দেখেন তাহলে সন্ধি বিচ্ছেদ হবে না। তেমনি ভাবে পাঠা আর পাঠ দুইটা কিন্তু এক না। পাঠা দ্বারা হচ্ছে পশু আর পাঠ দ্বারা হচ্ছে পড়া। আমরা পাঠাগারে কিন্তু পশু পালন করতে যাই না, আমরা সেখানে পড়তে যাই। তার মানে বোঝা গেল আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে সন্ধি কেবল ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটলেই হবে না, আমাদেরকে অবশ্যই সন্ধি বিচ্ছেদের সাথে সাথে অর্থগত মিলটাও কিন্তু দেখতে হবে। কারণ আপনাদের পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো সমস্যা হবে যে রবীন্দ্র বানানে আমরা দীর্ঘই দিচ্ছি, অথচ রবি বানানে কেন আমরা রস্যই দিচ্ছি? আমরা ইন্দ্র বানানে কি রস্যই দিব না ইন্দ্র বানানে দীর্ঘই দিব? এগুলো সব অর্থের উপরে নির্ভর করে। আমরা সন্ধিটা আসলে গণিতের নিয়মে করতে পারি। কিভাবে দেখেন, আমরা মৃদঙ্গ, দিগন্ত, তদ্ভব, এই ইত্যাদি ইত্যাদি হাবিজাবি শব্দগুলো আছে। এই শব্দগুলোকে আমরা সন্ধি বিচ্ছেদ করতে এভাবে দেখেন, 3 = 1। 3 = 1 মানে কি? প্রথমে আমরা ব্যঞ্জন বর্ণ 25টা দেখি। আমরা ক থেকে নিয়ে ম পর্যন্ত দেখেন, এই যে 25টা বর্ণ রয়েছে, এই 25টা বর্ণের তৃতীয় যে অংশটা, তৃতীয় অংশগুলো কি কি আমরা যদি দেখি, গ, বর্গীয় জ, ড, দ, এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব, তখন 3 নম্বর বর্ণের পরিবর্তে আমরা তার 1 নম্বর বর্ণ নিয়ে আসবো। দেখি আমরা দিগন্ত, দিক যোগ অন্ত, গর বদলে আমি ক নিয়ে আসছি। তদন্ত, দর বদলে আমি খণ্ডত নিয়ে এসেছি। সদানন্দ বা সদানন্দ, সৎ যোগ আনন্দ, দর বদলে আমি খণ্ডত নিয়ে এসেছি। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, আমি খণ্ডত আনতেছি কেন? আমি তো ইচ্ছা করলে ত আনতে পারি। খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, আমি আগেই বলে নিয়েছি, সন্ধিতে কেবল ধ্বনিগত মাধুর্য সম্পাদনই আমাদের উদ্দেশ্য না, আমাদেরকে অবশ্যই অর্থের দিকটা দেখতে হবে। এখন বলেন তো, সৎ বানানে কি খণ্ডত নাকি ত? তারপর তৎ একটা দেখেন তো, এটা একটা সর্বনাম, তৎ বানানে কি খণ্ডত নাকি ত? তাহলে মানে বোঝা গেছে আমাদের যে যেমন বজ্জাত বানানে কেন আমরা বদ আনি, আমরা কেন খণ্ডত আনি না? কারণ বদ একটা ফার্সি উপসর্গ। তার মানে অর্থগত শব্দগুলাই যখন ধ্বনিগত মাধুর্য সম্পাদন করবে, তখনই কিন্তু সন্ধি হবে। এখন সন্ধির ম্যাথমেটিক্যাল টার্ম কি একটা না, আরো আছে। দেখি আমরা আরেকটা। এই নিয়মটা হচ্ছে, দেখুন, অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে ম হবে। আবারও বলছি, অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে থাকে তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা ম দিব। আসেন, শঙ্কা দেখি আমরা, উ আর ক যুক্ত বর্ণ আকারে আছে, আমরা কি করি, ম দিয়ে ট্রান্সফার করে ফেলি, সম যোগ কা। সংবাদ অনুস্বার আছে, আমরা ট্রান্সফার করে ফেলি, সম যোগ বাদ। কঙ্কন, উ যোগ ক যুক্ত বর্ণ আকারে রয়েছে, কারণ উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম এগুলো হচ্ছে বর্গীয় পঞ্চম বর্ণ। পঞ্চম বর্ণ যদি যুক্ত বর্ণ আকারে থাকে আমরা জাস্ট ম দিয়ে দিব। আচ্ছা, সন্ধি বিচ্ছেদে কেন আমরা ম দিই? এই নিয়মে পড়ে গেছে। দেখুন, সম যোগ ধি সন্ধি, তার মানে অনুস্বার বা বর্গীয় পঞ্চম বর্ণ থাকলে আমরা সেখানে ম দিব।
এইটাই নিয়ম। বিসর্গ সন্ধি এইটা নিয়ে হচ্ছে আমাদের বিশাল বিশাল প্রবলেম থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা সন্ধি পড়ার ক্ষেত্রে যে বেসিক যে রুলসটা সেটা অনেকেই জানি না। বিসর্গ সন্ধি আমরা একটা লাইনে আমরা চিনতে পারবো যে বিসর্গ সন্ধি আমরা চিনবো কিভাবে। দেখুন, জাস্ট কোনো শব্দের মধ্যে যদি বিসর্গ যদি থাকে অথবা তিন স হচ্ছে মূর্ধন্য স, তালব্য স, দন্ত স, র যদি থাকে, র বলতে রেফ থাকতে পারে বা র থাকতে পারে সরাসরি, অথবা ওকার যদি থাকে, এই চারটা জিনিস যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা বিসর্গ সন্ধির জন্য দেখব। যেমন দেখেন, দুঃসহ শব্দের মধ্যে বিসর্গ আছে, এটা কোন সন্ধি হবে? বিসর্গ সন্ধি, কারণ এখানে বিসর্গ রয়েছে। মনোকষ্ট শব্দের মধ্যে বিসর্গ রয়েছে, তার মানে এটা আমাদের বিসর্গ সন্ধি। এখানে আর নতুন করে মুখস্থ করার কিছুই নেই। এবার দেখি আমরা তিন স নিয়ে, যেমন নিষ্ঠুর, এই বানানে কিন্তু মূর্ধন্য স রয়েছে, আমরা জাস্ট মূর্ধন্য সটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়ে দিব, তাহলে নি বিসর্গ যোগ ঠুর। নিস্তার, এখানে কি রয়েছে? দন্তস্ব রয়েছে, আমরা জাস্ট দন্তস্বটা উঠিয়ে দিব, নি বিসর্গ যোগ তার। আমরা যদি ধনুষ্টঙ্কা শব্দের সন্ধি বিচ্ছেদ দেখি, মূর্ধন্য সটা উঠিয়ে আমরা বিসর্গ দিয়ে দেব, ধনু যোগ টঙ্কার। এবার দেখি আমরা র দিয়ে বা রেফ দিয়ে কি কি রয়েছে। অহরহ, দেখেন রর বদলে আমরা বিসর্গ নিয়ে আসছি, অহ বিসর্গ যোগ অহ। দুর্যোগ, রেফ রয়েছে, রেফের বদলে আমরা বিসর্গ নিয়ে আসছি, দু বিসর্গ যোগ যোগ। দুর্নীতি, দু বিসর্গ যোগ নীতি। এখন কোশ্চেন হচ্ছে স্যার, ওকার, হ্যাঁ শব্দের মধ্যে যদি ওকার থাকে অর্থগতভাবে তাহলে সেখানেও কিন্তু আমরা বিসর্গ দিব। হ্যাঁ, আবারও বলতেছি, অর্থের দিকটা কিন্তু অবশ্যই আমরা খেয়াল করব। যেমন দেখি আমরা তপোবন, এখানে একটা ওকার রয়েছে, তপ বিসর্গ যোগ বন, তপ মানে হচ্ছে তপস্যা। ইতোমধ্যে দেখুন এখানে তর মধ্যে একটা ওকার রয়েছে, তার মানে আমরা কি করব? ইত বিসর্গ যোগ মধ্যে। এরকম ভাবে যত ওকার পাবো সেক্ষেত্রে আমরা হচ্ছে বিসর্গ দিতে পারবো। হ্যাঁ, এক্সেপশনাল না, নিয়ম বলতেছে। কথোপকথন শব্দের মধ্যে কিন্তু আমরা বিসর্গ দিতে পারবো না। কেন পারবো না? কথা যোগ উপকথন, দেখেন অর্থের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। গঙ্গোপাধ্যায় বানানো কিন্তু আমরা বিসর্গ দিব না, কারণ গঙ্গা যোগ উপাধ্যায়, তার মানে ওকার থাকলেই যে আমরা বিসর্গ দিব এমন না, আমাদের অবশ্যই অর্থের দিকটা মেনটেন করতে হবে। যদি আমরা অর্থের দিকগুলো এভাবে দেখতে পারি তাহলে সন্ধি আমাদের কাছে খুবই সহজ। আর এরকম সহজভাবে উপস্থাপন করার জন্য আপনাদের সাথে আমি ক্লাস নিয়ে আসতেছি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ক্লাসে, আরো মজার মজার কৌশল নিয়ে আপনাদের সাথে দেখা হবে।